আপনার কেউ নাই নাকি লাইভে? নাই কেউ? বলেন। বলেন। এতজন 44 45 পার্টিসিপেন্ট, আপনার কথা বলেন না কেন? কথা বলেন। ইমপ্লয়িজ এন্ড কন্ট্রাক্টর, কিছু কথা বলবেন না? কথা বলেন। বলেন। এমপ্লয়িজ এন্ড কন্ট্রাক্টর ডিফারেন্সটা কি আমরা পাইলাম? আমরা এখন একটু আগে জানতে পারলাম এমপ্লয়িজ হলো স্যালারি পারসন, তাকে আওয়ারলি বেসিসে পেমেন্ট করতে হয়, অথবা তাকে কমিশনেরও পেমেন্ট হয়, অথবা কমিশন এবং স্যালারি বহুত কম্বিনেশন থাকে। হ্যাঁ, এমপ্লয়িজদের ক্ষেত্রে ওভারটাইম দিতে হয়, এমপ্লয়িজদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এবং ইনকাম উইথ হোল্ড করতে হয় কোম্পানির, এবং কোম্পানি এডিশনাল কি করতে হয়, তাকে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ওয়াইজেস এক্সেট্রা পেমেন্ট করতে হয়। বাট these are not applied for independent contractor. Independent contractor হচ্ছে তাকে পার্টিকুলার একটা জব করা হয় এবং সে প্রজেক্টটা কমপ্লিট করবে উইদাউট বিং কমপ্লিট, মানে সে কন্ট্রোলটা থাকবে, মানে কোম্পানির কোনো কন্ট্রোল থাকবে না, সে ফুললি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে কোনো উইথহোল্ডিং ইনকাম ট্যাক্সের কোনো কাজ নাই, এখানে কোনো সোশ্যাল সিকিউরিটি কোনো প্রবলেম, মানে প্রশ্ন আসে না। হ্যাঁ, তারপরে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট কাজটার সময় সে কাজটা শেষ করবে। এবং লেবার ল, এমপ্লয়মেন্ট ল, যে যে আইন আছে সেই আইনগুলো কি করা হয় এমপ্লয়ির ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হয়, কন্ট্রাক্টরের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট অ্যাক্ট ও লেবার অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই হলো মেইন ডিফারেন্স বিটুইন এমপ্লয়িজ এন্ড কন্ট্রাক্টর। ক্লিয়ার নাকি? শুনতেছেন না শুনেন নাই? স্যার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তাহলে কি স্যার, মানে যে কাজ যদি তার অডিট না হয় বা তার উপর যদি, তাহলে সে যে কাজটা করে দিবে এটার মানে কোয়ালিটি কন্ট্রোল পরবর্তীতে যদি এনশিওর না হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না? এটা অবশ্যই নেওয়া হবে। তাকে ইন্ডিপেন্ডেন্ট, তাকে স্বাধীন দেওয়া হয়, সে কখন কোন সময় কাজটা করবে, কখন করবে, কিভাবে করবে, দিজ আর দ্য ইন্ডিপেন্ডেন্ট। আপনাকে যে কাজ দিচ্ছে স্পেসিফিক টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে সেই টার্মস এন্ড কন্ডিশন তো মানতেই হবে। আচ্ছা, এখানে বলছি লেবার ল অ্যাপ্লিকেবল না, কিন্তু আদার্স ল তো যেগুলো কন্ট্রাক্ট আছে, হ্যাঁ, ল কন্ট্রাক্ট আছে বা কন্ট্রাক্টরের জন্য যে যে আইন আছে সেই আইন তো প্রযোজ্য হবেই। তাহলে কি স্যার ইন্ডিপেন্ডেন্ট যে কন্ট্রাক্টর যে সে কি স্যার তাহলে যে মানে লেবার ল যদি এখানে না থাকে, সে তার লেবারদেরকে তার লেবারদের ক্ষেত্রে হবে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে আপনি তারটা তার ব্যাপার। সে যখন সে অন্যদের দিয়ে কাজ করাবে তখন তো সে আবার স্যালারি পার্সন হচ্ছে, তখন সে কোম্পানি আইন তাদের ক্ষেত্রে তার প্রযোজ্য হবে। কিন্তু বলা হচ্ছে যে আপনার, আমি একটা কোম্পানি, আমি এমপ্লয়ি রাখলাম, আমি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রাক্ট দিয়ে দিলাম, দুইটার ভিতরে কি ডিফারেন্স? বিচারটা বিচার কি আছে? মানে এই ব্যাপারটা একটু বুঝতেছি না স্যার, যে মানে তার উপর যে মানে এই ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের উপর যে লেবার লটা কাজ করবে না, মানে কি তার আন্ডারে যে এমপ্লয়ি গুলো আছে সেটা তাদের তো কাজ করবেই, সেটা তো তার আন্ডারে, সেটা তো আবার আলাদা কোম্পানি। আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি আমার কোম্পানির ক্ষেত্রে, আমি যখন আমার কোম্পানি তখন বুঝছিলেন নাকি স্যার? ফোন দিয়েছিলেন? হ্যাঁ, ফোন দিয়েছিলাম, আমাকে হোস্ট করেন নাই, হোস্ট না করে চলে গেছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি স্যার। দিয়ে দিছে, এখন দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে আমরা নামাজের বিরতিতে যাব। স্যার 10 মিনিট বিরতি, আমরা 10 মিনিট, উইথিন 10 মিনিট, 10 মিনিট দেরি করবেন না, 10 মিনিটের ভিতরে আমরা সবাই চলে আসবো। কতক্ষণ স্যার আমাদের ব্রেক? উইথ 10 মিনিট। জি স্যার। At least 10 minutes allowed for prayer. Okay sir, thank you sir.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। সবাই কি আসছে তো মনে হয় নাকি? জি স্যার, আছে। সবাই কি আছে? 42 জন আছে। হ্যাঁ, 45 জন ছিল। লাইনে থাইকা তো নামাজ পড়তে দিতে পারে। ওকে, আমরা স্টার্টেড our class. ট্রান্সফার এমপ্লয়মেন্ট, যখন কন্ট্রাক্ট অ্যাক্ট আসবে অথবা আমরা যখন এমপ্লয়মেন্ট রিলেশনশিপটা ক্রিয়েট হবে, ক্রিয়েটের আগে আমাদের কি করতে হবে? কিছু টার্মস অফ এমপ্লয়মেন্ট, টার্মস, সেই টার্মসগুলো কি? টার্মস অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মানে কি বোঝায়, আমরা কি বুঝি? টার্মস অফ এমপ্লয়মেন্ট ডিটেইলিং দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য পার্টি। যে পার্টিগুলো থাকবে সেই পার্টি যারা, তাদের রাইটস এবং ডিউটিসগুলো কি কি, সেইগুলা ডিটেলস, সেগুলোকে বলা হচ্ছে টার্মস অফ এমপ্লয়মেন্ট। ঠিক আছে? The terms of employment detailing the rights and duties of the party may come from a number of sources. Some terms, for example, the wage, hours of attendance, and the work required may be explicitly negotiated and agreed, either orally or in written correspondence, when the employee is initially offered and accepted. So, এমপ্লয়ি যখন ইনিশিয়ালি এমপ্লয়িকে অফার করা হয় এবং এমপ্লয়ি যেটা অ্যাকসেপ্ট করা হয়, এই অ্যাকসেপ্ট যখন করে ওই অফারের সাথে বলা হয়, সেটা রিটেন হতে পারে, আবার কিছু ওরালও হতে পারে। সেখানে কি কি টার্মস, মানে মেন টার্মসগুলো, আরো আদার টার্মস থাকতে পারে। মেন টার্মসগুলো হচ্ছে ওয়াইজেস কি হবে, কত ঘন্টা কত সময় সে কাজ করতে হবে, আওয়ারলি অ্যাটেন্ডেন্স কত কি হবে, ওয়ার্ক রিকোয়ার্ড কি কাজ করতে হবে, এবং সেগুলা ওরালি হতে পারে, আবার রিটেনও হতে পারে। তাহলে এই হলো টার্ম, কিছু ট্রান্সলেশন বলছে, আদার্স অনেক টার্ম থাকতে পারে। তাহলে আমরা এক কথায় আমরা টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে আমরা বুঝবো, টার্মস অফ এমপ্লয়মেন্ট হচ্ছে ডিটেইলিং দ্য রাইটস এন্ড ডিউটি অফ দ্য পার্টি বলতে এখানে বোধ পক্ষকে বোঝানো হচ্ছে, এমপ্লয়ার এবং এমপ্লয়ি, যেটাকে বলা হচ্ছে মে কাম ফ্রম এ নাম্বার অফ সোর্স। সেগুলো বিভিন্ন সোর্স থেকে সেগুলো আসতে পারে, সেগুলো ওরাল হতে পারে, রিটেন করেসপন্ডেন্সের মাধ্যমে হতে পারে। There are terms implied in common law at the absence of express terms, to the contrary, which apply generally or only to particular trades or industries, and there are terms imposed by the statute which usually may not be excluded. আমরা একটু বলছি এক্সপ্রেস টার্মস এর কথা। এক্সপ্রেস টার্মস গুলা সেখানে আলোচনা করা হয়ে থাকে, সেখানে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে, মে বি ওরালি অর রিটেন। এক্সপ্রেস টার্মস ওরালি হতে পারে, রিটেনও হতে পারে। আবার কিছু কিছু টার্মস আছে যেগুলো ইমপ্লাইড টার্মস, এগুলো ইমপ্লাইড কমন ল। আমরা পড়ছি যে চ্যাপ্টারে কমন ল বলতে আমরা শিখেছি, সেই কমন লতেই বলা আছে ইমপ্লাইড টার্ম। কমন ল হচ্ছে সাধারণত অথবা স্ট্যাটিউটরি, গভর্নমেন্টের, অথবা কোনো বাধ্যবাধকতা, অথবা কোনো আপনার যে রেগুলেটরি বডি, সেই যে টার্মসগুলো, সেগুলো আপনার এখানে কি করতে হবে না, টার্মস অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেগুলো উল্লেখ করতে হয় না। সেগুলা মানে ইন জেনারেলি ভাবে সে ইমপ্লাইডলি সেগুলো কি থাকবে, অ্যাপ্লিকেবল থাকবে।
যেমন আমরা আগে বলছিলাম যে ওয়ার্কারের যে সেফটি দেওয়া, এমপ্লয়ার আপনি কাজ করবেন, আপনাকে ওয়ার্কের যে সেফটি সিস্টেম অফ ওয়ার্ক কাজ করার যে একটা ভালো একটা সিস্টেম দিবে, দিস ইজ দ্য ইমপ্লয় টার্ম, দিস নট নেসেসারি টু এক্সপ্লেইন ইন অফার অর অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? যেমন আবার ঠিক একই রকম যে আপনি আপনার যে প্রোডাক্ট, আপনার স্কিল লেবার আছে সেগুলো নিয়ে আপনি যথাযথভাবে আপনি আপনার কাজ করবেন, আপনি যথাযথভাবে সেগুলো আউটকাম দিবেন। দিস ইজ দ্য ইমপ্লয়েড টার্ম, দিস নট নেসেসারি টু এক্সপ্লেইন ইন রিটেন অর ওরাল। টার্মস অফ এমপ্লয়মেন্ট টার্মস অফ কি প্রকার, দুই প্রকার, মেইন টার্মস দুই প্রকার, একটা হচ্ছে ইমপ্লয়েড টার্মস আর একটা এক্সপ্রেস টার্মস। এক্সপ্রেস টার্মস বা দুই প্রকার, দিস মে বি oral or written. Terms of employment may be vary from time to time as when a new wage is issued. টার্মস অফ এমপ্লয়মেন্ট অনেক সময় কি করতে হতে পারে, চেঞ্জ হতে পারে, ভেরি হতে পারে। হ্যাঁ, সময়ের পরিবর্তনে এক এক সময় এক এক কিছু। যেমন নতুন যদি কোনো মজুরি নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে যদি আপনি এক্সিট করেন তাহলে টার্মস অফ employment change হয়ে যায়। The employee who carries on working under the new terms may be deemed to have impliedly accepted them. কোনো টার্মস যদি চেঞ্জ হয় এবং এমপ্লয়ি যদি সেটা কাজ করে থাকে তাহলে ধরে নেওয়া হবে সে কি করছে, এগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। But if he or she does so after an immediate protest, and he immediately protest করে, he or she may still have a remedy. সে কি করবে, সেখান থেকে সে remedy পাবে। Terms of employment are the responsibilities and benefits of a job. Terms of employment are the responsibilities and benefits of a job as agreed upon by an employer and employee at the time of hiring. Those generally include job responsibility, work hours, dress code, vacation, and sick days, and starting salary. They may also include benefits such as health insurance, life insurance, and retirement plan. ঠিক আছে, etc. included in terms of employment. তাহলে আমরা টার্মস অফ এমপ্লয়মেন্ট সম্পর্কে আমরা কি জানলাম? টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে আমরা তাহলে কি বুঝি? বলেন, একদিন বলেন, what do you mean by terms of employment? Rights and duties of the party. Okay. They may be come from Other part, the parties. Number of sources. Come from number of sources. হ্যাঁ, কি কি মানে টার্মগুলো কি কি মেইন টার্মস থেকে টার্ম বলেন? ওয়েজ কত হবে, আওয়ার কতক্ষণ থাকতে হবে অফিসে, তারপরে তাদের কি কাজ করতে হবে সেগুলো। দেন আরেকজন বলেন, থ্যাংক ইউ। টার্মস অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে টার্মস অফ এমপ্লয়মেন্ট কি প্রকার হতে পারে, কয় প্রকার বলছি? দুই প্রকার, ওরাল এন্ড রিটেন। না, ওরাল আর রিটেন না। তুমি দুই প্রকার যদি বলেন তাহলে হবে এক্সপ্রেস টার্মস, ইমপ্লয়েড টার্মস। কয় প্রকার? দুই প্রকার, এক্সপ্রেস টার্মস, ইমপ্লয়েড টার্মস। আবার দেন এক্সপ্রেস টার্মস আর টু টাইপস, ওরাল এন্ড রিটেন। ওরাল অর রিটেন, ক্লিয়ার? তাহলে একসাথে যদি আপনি বলেন, আপনি তিন প্রকারও বলতে পারেন, ওরাল, রিটেন, ইমপ্লয়েড। তাহলে আমরা বলছি ইমপ্লয়েড টার্মস বলতে কি বুঝি, বলেন তো ইমপ্লয়েড টার্মসটা কি? Anyone can say implied terms.
বলেন, কেউ একজন বলেন। আমরা বলছি এটা তো সবাই ক্লিয়ার। টার্মস হচ্ছে 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে ওরাল, একটা হতে পারে রিটেন, আরেকটা হতে পারে কি ইমপ্লাইড। তাহলে হোয়াট ডু মিন বাই ইমপ্লাইড টার্মস? ওরাল টার্মস কি? ওরাল টার্মস হচ্ছে আপনি দুইজনে যখন কথা বলতে বলে আপনি যখন কি করেন, এক্সপ্রেস করেন, তখন তাকে বলে হচ্ছে ওরাল, কোনো লিখিত না। আর সেটা যদি লিখিত আকারে হয় দেন ইজ কল ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে যদি হয় দেন ইজ কল রিটেন। তাহলে এখন আমরা বলবো যে হোয়াট ডু মিন বাই ইমপ্লাইড টার্মস? বলেন, একদিন বলেন। বলেন ইমপ্লাইড টার্মস। ইমপ্লাইড টার্মস হচ্ছে আপনার কমন ল যেগুলো এক্সপ্রেস করা হয় না, এক্সপ্রেসের অভাবে যেগুলা ইন জেনারেলি চলতে থাকে, ইন জেনারেলি সেগুলো পালন করতে হয়। দিস ইজ কল ইমপ্লাইড টার্মস। ঠিক আছে? যেমন আমি বলছি যে আপনাকে আমি আমার অর্গানাইজেশনে চাকরি দিচ্ছি, আমি চাকরি দিলাম আপনাকে। চাকরি করার জন্য আপনাকে কি দিতে হবে? প্লেস দিতে হবে, আপনাকে সিস্টেম দিতে হবে, আপনাকে গুড সিস্টেম দিতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? আপনার আউটকাম দিতে পারবেন। তাহলে আমি যে আপনাকে এমপ্লয়মেন্ট করতেছি অটোমেটিক্যালি আমার কাজের জন্য, সুতরাং আমি আপনাকে স্পেস দিতেই হবে, কিন্তু স্পেস দিবই। দিস ইজ দ্য ইমপ্লাইড টার্ম। আর একটু আবার যদি বলতেন। ইমপ্লাইড টার্ম হচ্ছে কমন ল। আমরা আগে বলছি আমরা কমন ল কাকে বলি, যেগুলো ইন জেনারেলি আগে থেকেই চলে আসতেছে, ইন জেনারেল ওয়েতে চলে, সেগুলোকে বলা হচ্ছে কি কমন ল। এই কমন লতে যেগুলো হয়, যেমন আপনি এমপ্লয়মেন্টের সুযোগ দিচ্ছি, আমি আমার এখানে নিয়োগ দিচ্ছি, আমার কোম্পানিতে নিয়োগ দিচ্ছি, অটোমেটিক্যালি আমার কাজটি আপনাকে সিস্টেম দিতে হবে, আপনাকে বসার প্লেস দিতে হবে, আপনাকে কম্পিউটার দরকার হলে কম্পিউটার দিতে হবে, আপনাকে অব্যক্ত স্বার্থের মতো। হ্যাঁ, অব্যক্ত স্বার্থের মতো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিতেই হবে এগুলা। দিস ইজ কল্ড ইমপ্লাইড টার্ম। আপনি আমার আন্ডারে কাজ করবেন, আমার কোম্পানিতে কাজ করবেন, আমার অটোমেটিক্যালি আমি যেভাবে বলি আপনি সেগুলোতে আমার প্রতি আপনার কি থাকতে হবে? লয়ালটি থাকতে হবে। আপনি লয়ালটি থাকবেনই, এটাই স্বাভাবিক। এটার জন্য আমি বলে দিতে হবে না আপনি কিন্তু লয়াল হবেন, আপনি কিন্তু চুরিদারি করতে পারবেন না, আপনি কিন্তু এখানে এসে আপনি মানে আমার না বিরুদ্ধে কোথাও স্লোগান দিতে পারবেন না, এই কথা কিন্তু আমার বলার দরকার নাই। দিস ইজ দ্য কমন ল। ঠিক আছে? দিস ইজ দ্য ইমপ্লয়েড টার্ম। আসলে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইমপ্লয়েড টার্মসটার গুরুত্বই সবচেয়ে বেশি। রিটেনের চাইতে ইমপ্লয়েড টার্মস গুলো গুরুত্ব বেশি, কারণ আপনি রিটেন গুলো তো আপনি জানেন, সে অনুযায়ী আপনি চলবেন, আপনি সেই অনুযায়ী আপনি পালন করবেন, বাস্তবায়ন করবেন। কিন্তু ইনহেরিয়েন্ট ভাবে আপনার অনেকগুলো টার্মস আছে, যে টার্মস শুড বি মেনটেন এন্ড ওবে। এবং সে শুধু সাথে সাথে শুধু তাই না, যেমন কিছু হচ্ছে আপনার গভর্নমেন্টের যে কিছু রেগুলেটরি কাজ আছে, স্পেসিফিক ল আছে, দিস আর অলসো ইনক্লুডেড ইন ইমপ্লয়েড টার্মস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে। এখানে আমরা বলছি, এখানে আবার বলছি টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে কি বুঝি, ওখানে আমরা বলছি রাইটস এন্ড ডিউটিজ। এখানে বলা হচ্ছে আবার একই জিনিস, রেসপন্সিবিলিটিজ বেনিফিট অফ এ জব এজ এগ্রিড আপন দ্য এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি এট দ্য টাইম অফ হায়ারিং। এটাকেও আমরা ল অফ এ টার্মস অফ এমপ্লয়মেন্ট বলতে পারি। এটা যে কথা ওটা প্রায় সেম। Job responsibility, work hour, day food, vacation, sick days, etc. included in terms of employment. Then আমরা এখানে যে টার্মস অফ এমপ্লয়মেন্ট বলছি, আমি তো মেজর যে টার্মস অফ এমপ্লয়মেন্ট is wages. So wages means the amount of wage may be fixed by negotiation. আপনার wages কত হবে? This may be fixed by negotiation. Negotiation মাধ্যমে হতে পারে, or depend upon a collective agreement, অর্থাৎ দুজনের ভিতরে যে এগ্রিমেন্ট হয় সেটার মাধ্যমে হতে পারে, or be implied from custom, মানে অথবা কি করে থাকে সেগুলো ইমপ্লাইডও থাকতে পারে, or practice or stem from a combination of those, অথবা এই সবগুলা প্র্যাকটিসও হতে পারে, অথবা সবগুলা সমন্বয়ও হতে পারে। মানে ওয়েজেস কিভাবে নির্ধারণ হবে সেটা আমার এমপ্লয়ি এবং এমপ্লয়ার নেগোসিয়েশন হতে পারে, তাদের ডিপেন্ডিং হতে পারে, যখন আপনি নেগোসিয়েশন হয় না পরবর্তী কালেকটিভ এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে,
অথবা ইমপ্লয়েড থাকতে পারে। যেমন হচ্ছে অনেক অর্গানাইজেশনের আপনার হায়ারার্কি অনুযায়ী হয়, আপনি যদি ওই পজিশনে যান, ওই পজিশনের স্যালারি আপনার স্যালারি, সুতরাং আপনার এখানে কি করা দরকার নাই, আপনাকে নেগোসিয়েশন দরকার নাই, কালেক্টিভ বা মানে এগ্রিমেন্টের দরকার নাই, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইমপ্লয়েডলি ভাবে আপনার স্যালারি ফিক্স হয়ে যাবে। অথবা প্র্যাকটিস এটা হতে পারে যে এই কোম্পানির প্র্যাকটিস কি রকম, কিভাবে স্যালারি ফিক্স করে, হ্যাঁ, এক্সেট্রা ইজ দ্য ওয়েজ ফর termination of wages. Very exceptional in the absence of agreement, যদি এগ্রিমেন্ট করেন নাই সেই অভাবে যদি আপনার কি হয় কোনো ওয়াইজেস ফিক্স করে, ইট উইল বি ইমপ্লাইড দ্যাট এ রিজনেবল ওয়াইজ উইল বি পেইড। বলা হচ্ছে লেবার লতে বলা হচ্ছে যদি কোনো ওয়াইজেস ফিক্স করা হয়নি সেই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে তাদের এগ্রিমেন্টে ওয়াইজেসের কথা উল্লেখ নাই, সেই ক্ষেত্রে এটা ইমপ্লাইডলি বলা আছে, মানে এটা ইমপ্লাইড টার্ম, যে যদি আপনার ওয়াইজেস সেট না হয়ে থাকে তাহলে তার ওয়াইজেসটা যেন কি হয়, একটা রিজনেবল অ্যামাউন্ট হয়। দিস ইজ কল্ড প্রভিশন অফ বাংলাদেশ লেবার অ্যাক্ট 2003। যদি ওয়াইজেস অ্যাবসেন্স অফ দ্য এগ্রিমেন্টের অ্যাবসেন্স হয়, ইট উইল বি ইমপ্লাইড দ্যাট এ রিজনেবল ওয়াইজ উইল বি পেইড। দেন বলা হচ্ছে তাহলে এমপ্লয়ারের অন্য অন্য কি ডিউটি আছে ইন এডিশন টু দ্য পেমেন্ট অফ ওয়াইজেস। এমপ্লয়ার তো ওয়াইজেস দিবে, মজুরি দিবে, সেই সাথে সাথে তার আরো কি অনেক কিছু ডিউটি আছে, তার অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, ইন এডিশন টু পেমেন্ট অফ ওয়াইজেস দ্য এমপ্লয়ার owes certain implied common law obligations to his employees in the absence of express agreement to the contrary। ঠিক আছে, এখানে বলা আছে, দেখেন আমরা আবার বলতেছি যে এখানে হচ্ছে ইমপ্লাইড কমন ল, এমপ্লয়ারের কিছু দায়িত্ব আছে, অব্লিগেশন আছে, সেগুলো আপনার কি করতে হবে না, এক্সপ্রেস করা দরকার নাই, এক্সপ্রেস ছাড়াও এক্সপ্রেসের অভাব যদি এখানে এক্সপ্রেস করা হয় না সেই সব এগ্রিমেন্টের ক্ষেত্রে এমপ্লয়ার কিছু দায় দায়িত্ব আছে, রেগুলেশন আছে। এন এমপ্লয়ার হোল্ড সার্টেন ইমপ্লয়েড কমন ল সেগুলা কমন ল অব্লিগেশনস টু হিজ এমপ্লয়ি ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সপ্রেস এগ্রিমেন্ট টু দ্য কন্ট্রারি। Employers owe a duty both as an implied term in the contract and under the tort of negligence to provide a reasonable safe system of work. Tort of negligence আমরা বলছি, আগে আমরা tort of negligence করে আসছি, সেই tort of negligence এর এখানে একটা টার্ম আছে, সেটা একটা implied terms এর ক্ষেত্রে ইউজ হবে, to provide a reasonable safe system of work। Employer একটা safe system of work দিবে and to comply with all statutory safety provisions, এবং সরকারি অথবা আপনার রেগুলেটরি যে সেফটি প্রভিশন গুলো আছে, সেফটি নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো সেখানে প্রোভাইড করতে হবে, সিস্টেমের সেফটি হতে হবে। ঠিক আছে, আপনি কাজ হচ্ছে আপনার হচ্ছে তাকে যে আপনার মেশিন, ইঞ্জিন অথবা মোশন যেখানে আছে, গতি আছে, সেই পরিমাণ জায়গায় যদি তাকে আপনার ওয়ার্কার নিয়োগ দেন, সেই ক্ষেত্রে সেখানে সেফটি যে প্রভিশন গুলো গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, সেই সেফটি প্রভিশন গুলো অবশ্যই করতে হবে, মেনটেন করতে হবে। These are the implied terms. Failure to do so may lead to criminal liability. যদি সে এটা করতে ব্যর্থ হয়, এমপ্লয়ার যদি করতে ব্যর্থ হয়, সেটা তাকে ক্রিমিনাল লাইবিলিটি হিসেবে ট্রিট করা যেতে পারে, and to civil liability if the employee is thereby injured। যদি কোনো কারণবশত তাকে সেফটি প্রভিশন মেনটেন করা না হয়ে থাকে আর সেই জন্য যদি কোনো এমপ্লয়ি ইনজিওর্ড হয়, সেক্ষেত্রে তাকে সিভিল লাইবিলিটির পাশাপাশি ক্রিমিনাল লাইবিলিটি তো তাকে কি করা হবে, আপনাকে ট্রিট করা হবে, ক্রিমিনাল লাইবিলিটি হিসেবে তাকে সেখানে আপনার সে দায়িত্ব বহন করতে হবে। আদার ডিউটিজ অফ এমপ্লয়ার আরো কিছু ডিউটি আছে। ফাইনালি দেয়ার ইজ টুডে এ মোর জেনারেল এমপ্লয়ার ডিউটি আপন an employer to behave reasonably and responsibility towards employee। এমপ্লয়ির ক্ষেত্রে তার রেসপন্সিবিলিটি থাকতে হবে এমপ্লয়ির প্রতি, এমপ্লয়ারের মানে যে যৌক্তিক আচরণ করতে হবে। Each of these duty could take many different forms. For example, pressurizing an employee to take risks and unreasonable demotion। আপনার কোন এমপ্লয়িকে যদি প্রেসারাইজ করা হয়, হ্যাঁ, তাহলে যার জন্য রিস্ক নেওয়ার জন্য অথবা তাকে অযৌক্তিকভাবে তাকে ডিমোশন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এইগুলা আপনার লাইবিলিটি এমপ্লয়ার নিতে হবে, কিন্তু এগুলো করতে পারবে না। Such arbitrary and inconsistent action is sufficiently serious, it may constitute constructive unfair dismissal।
আমরা পরবর্তীতে দেখবো আর ডিসমিসাল এবং আনফেয়ার ডিসমিসাল বলতে কি বুঝি। এখন আমরা এমপ্লয়ারের সাইডে যে ডিউটি গুলা, ইমপ্লয়েড ডিউটি গুলা, সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এখন আমরা যদি আলোচনা করি ইমপ্লয়েড ডিউটিস গুলা কি কি। In performing the duties of the employment contract, employees may need to also abide by the following implied duties. Employee কি কাজগুলা করবে, তার implied duties গুলা কি কি? To do work that is outside the defined parameters of the employment contract. Employment contract এর যে defined parameter আছে তার বাইরে মানে তার থেকেও আরো বেশি কাজ করার চেষ্টা করবে। To duty not to disclose any confidential information that has come from the employment relationship. The duty of fidelity and good faith, which ensures that the employee only conducts himself or herself in a way that is consistent with the employment contract. The duty to use skill and care in performing the various duties, and the duty to follow all instructions of the employer that are reasonably and lawful. Employee কি করবে, তার এটা একটা ইমপ্লয়েড ডিউটি যে এমপ্লয়ার তাকে যে ইনস্ট্রাকশন দিবে সব ইনস্ট্রাকশন সে ফলো করা তার দায়িত্ব। দ্যাট আর কিন্তু যেগুলা কি হবে, সব ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে পারবেন না, কোনগুলা পারবেন, দ্যাট আর রিজনেবল, যেগুলো যৌক্তিক, অ্যান্ড লফুল, এবং এগুলা আইনসিদ্ধ এবং যৌক্তিক যত আপনাকে ইনস্ট্রাকশন দিবে এমপ্লয়ার, or the duty of the employee to follow all instructions. এই হলো আমাদের implied duties of employee। তাহলে উপরে থেকে আমরা বলতে পারি that the employee must work personally within the terms of the contract and cannot delegate the work to substitute. Reasonable care must be taken in the performance of the work, and such care and skill as the employee professes to have must be exercised. All reasonable orders which are within the terms of the employment must be obeyed. This obedience is only justified if the order is illegal. যদি আপনাকে শুধু ডিসঅবিডেন্স তখনই হতে পারবেন যখন আপনাকে যে অর্ডারটা করা হয়েছে সেটা যদি ইলিগেল হয়, তাহলে আপনি ডিসঅবিডেন্স করতে পারবেন, অন্য ক্ষেত্রে আপনি ডিসঅবিডেন্স হতে পারবেন না। Those are the implied duties of employee। তাহলে আমরা দেখলাম আসলে এক্সপ্রেস যে এক্সপ্রেস কন্ডিশনের ক্ষেত্রে ইমপ্লয়েড কন্ডিশন ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। তাহলে এক্সপ্রেস কন্ডিশনের ক্ষেত্রে ইমপ্লয়েড কন্ডিশনগুলো আমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে আমরা একটু আলোচনা করি যে আমাদের এমপ্লয়ারের প্রতি এমপ্লয়ের যে এমপ্লয়েড ডিউটিস কি আছে, হ্যাঁ, এবার এমপ্লয়ার প্রতি কি আছে, এমপ্লয়ের প্রতি কি, এগুলো আমরা একটু আপনাদের কাছে শুনি। সবাই পার্টিসিপেন্ট আপনার যারা আছেন সবাই কথা বলতে হবে, সবাই চেষ্টা করবেন কথা বলার জন্য। একটা কোশ্চেন আপনার 2-3 জনে আর একসাথে বলার চেষ্টা করবেন, তখন একজনে বলেন, তাহলে বোঝা যায় যে আপনারা লাইনে আছেন। নাহলে তো বোঝা যায় যে আপনার কি শুধু অ্যাটেন্ডেন্সের জন্য কি এখানে ঢুকে তারপরে কি বসে আছেন কিনা। ঠিক আছে, আই এম কনফিউজড অ্যাবাউট দিস। ওকে, হোয়াট ডু মিন বাই ওয়াইজেস? ওয়াইজেস বলতে কি বুঝি আমরা? বা ওয়াইজেস আমরা কিভাবে ফিক্স করবো? ওয়েজেস ফিক্সড হয় স্যার নেগোসিয়েশনের মাধ্যমে। এটা একটা নেগোসিয়েশন হয় এমপ্লয়ার আর এমপ্লয়ের সাথে, সেখানে সেই নেগোসিয়েশন একটা দুজনের একটা কালেকটিভ এগ্রিমেন্ট থাকে, সেখান থেকে ওয়েজ ফিক্সড হয়। যদি ওয়াইজেস ফিক্স না থাকে, যদি এগ্রিমেন্টে না থাকে, তাহলে আমরা কি বলবো? সেটা মনে নেই স্যার। হ্যাঁ, ইট উইল বি ইমপ্লাইড, এটা কিন্তু একটা ইমপ্লাইড। হ্যাঁ, যদি অ্যাবসেন্স অফ এগ্রিমেন্টে উল্লেখ নাই, কন্ট্রাক্টে থাকলেও সুবিধা ওইটাই হবে। এটা বলতে রিজনেবল ওয়েজ, তাহলে রিজনেবল ওয়েজটা যেটা সেইটা জাস্টিফিকেশন করাটাই কঠিন। ঠিক আছে, রিজনেবল ওয়েজ হতে হবে। দেন একজন বলেন যে এমপ্লয়ার ডিউটিস গুলা কি কি, মানে ওয়াইজেস তো দিবেই, সে ওয়াইজের সাথে আদার্স কি কি ডিউটি হতে পারে? এমপ্লয়ার ডিউটিস অফ এমপ্লয়ার টুয়ার্ডস এমপ্লয়ির প্রতি এমপ্লয়ারের কি কি ডিউটি আছে সেগুলো বলেন।
তো ভালো করে পড়ে এটা পরীক্ষা কোশ্চেন এখানে আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। কমন ল অব্লিগেশন, হ্যাঁ তারপরটা হলো ভালো সেফ সিস্টেম অফ ওয়ার্ক, হুম আর তারপরে স্ট্যাটুটরি সেফটি প্রভিশন। right. ঠিক আছে, তাহলে মেজর মেজর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেফ সিস্টেম অফ ওয়ার্ক, আর বলে সেফটি প্রভিশন। হ্যাঁ, যদি ফেলোর হয় তাহলে কি হবে? এই যে ক্রিমিনাল বা সিভিল লাইবিলিটিতে তাকে ফেলাইতে পারবো আমরা। হ্যাঁ, ক্রিমিনাল লাইবিলিটি এন্ড টু সিভিল লাইবিলিটি, সিভিল লাইবিলিটি এবং ক্রিমিনাল লাইবিলিটি দুইটাই কিন্তু বলবে যদি কোনো কারণবশত সে যদি ইনজুর হয়, যদি ফেলোর থাকে তাহলে। ঠিক আছে, জি। থ্যাংক ইউ। অন্য আরেকজন বলেন তাহলে আর কি কি ডিটি আছে? এমপ্লয়ার্স ডিউটি টুয়ার্ডস দ্য এমপ্লয়ি, এমপ্লয়ের প্রতি এমপ্লয়ারের ডিউটিস গুলা কি কি? বলেন, যা যা বুঝছেন সেগুলো বলেন। কেউ কি কথা শুনলেন না, নাকি শোনা যাচ্ছে না কথা? লাইভে কি আছেন? হ্যাঁ, বলেন। এই এমপ্লয়ার ডিউটি স্যার এগুলো তো এখনো মানে পড়ে গেছেন, মুখস্থ করতে পারি না এগুলো। আপনি আপনার মতো বলেন না, আমি কি কথা বলতেছি মানে শোনা যাচ্ছে তো নাকি না শোনা যায় না? জি স্যার অবশ্যই। শোনা গেলে তো কিছু তো করতে জি স্যার, পারবেন, আমি তো বলতেছিলাম ওখানে একটু যে বলবেন তা না। একটু তো বলতেছিলাম স্যার। আমি আবার বলি, এমপ্লয়ার মেইন ডিউটি হচ্ছে, ফার্স্ট ডিউটি হচ্ছে ওয়াইজেস দিবে, মজুরি তো এমপ্লয়ার দিবেই। আপনি যা যা করেন কাজের বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে। বাট ইন এডিশন টু ওয়াইজেস এর পরেও এমপ্লয়ারের কিছু কমন ডিউটি থাকে, কমন ল অথবা আমরা বলি ইমপ্লয়েড কন্ডিশন, ইমপ্লয়েড ডিউটি থাকে। সেই ডিউটিগুলোর ভিতরে মেজর যে ডিউটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, রেগুলেটরি যে প্রভিশন, সেফটি প্রভিশনগুলো অবশ্যই মেনটেন করতে হবে। হ্যাঁ, টর্ট অফ নেগলিজেন্স আমরা পড়ছি। টর্ট অফ নেগলিজেন্স কি, তার যেন এমপ্লয়ারের যেন কোনো প্রকারের নেগলিজেন্স থাকবে না, সেটা কিন্তু এনশিওর করতে হবে। টর্ট অফ নেগলিজেন্স অনুযায়ী সে কাজটা করতে হবে, ইমপ্লয়েড কাজ। তারপরে কি হবে, আপনাকে যদি সে এগুলো করতে ব্যর্থ হয় তাহলে এমপ্লয়ারের কে এমপ্লয়ি যদি কোনো ইনজোর্ড হয়, সেটা ক্রিমিনাল লাইবিলিটি অ্যাজ ওয়েল এজ সিভিল লাইবিলিটি উইল বি লিড টু এমপ্লয়ার। দেন আমাকে বলা হচ্ছে ফাইনালি যেটা বলে যে এই কথাগুলো অপরগুলো সবগুলো কথার মুদ্রা কথা হচ্ছে যে এমপ্লয়ারের প্রতি কোনো কি করতে পারবে না, আনইউজুয়াল অথবা মানে ইনকনসিস্টেন্ট অথবা আপনার হচ্ছে যে লর বাইরে কোনো কিছু, এরকম কোনো কিছু তাকে কি করতে পারবে না, অর্ডার করতে পারবে না, এরকম কোনো কিছু তাকে টার্গেট করতে পারবে না যে রিজনেবল না। আপনাকে বলছে যে না এই বছর আপনার 5 লাখ মানে আপনি সেলস করেন হচ্ছে 50 লাখ, আপনাকে বলছে যে এই বছর তোমার কি করতে হবে, মানে 50 লাখের জায়গায় আপনাকে বলা হচ্ছে 2 কোটি আপনাকে সেলস করতে হবে। তাহলে এইরকম রিজনেবল যদি না হয়, আপনাকে টার্গেট প্রেশার ক্রিয়েট করা হলো এবং আপনাকে বলছে যদি এটা না করতে পারেন আপনাকে ডিমিশন করা হবে। দিস ইজ নট ডিউটিজ অফ দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার এই কাজ করতে পারে না, যদি করে তাহলে সে কি করতে পারবেন, আপনি তার বিরুদ্ধে আপনার সিভিল লাইবিলিটি অ্যাজ ওয়েল এজ ক্রিমিনাল লাইবিলিটি আপনাকে দিয়ে করা হবে। এবং সেটার জন্য কি করা হয়, আপনার জন্য রিজনেবল প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে এই এমপ্লয়ি অটোমেটিক্যালি কি করা হয়, ডিমোশন হয়ে যায়, সে সেখান থেকে সে কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলে। তাহলে ইনকনসিস্টেন্ট অ্যাকশন হচ্ছে আপনাকে খুবই ক্ষতি করে। এই জন্য দুই চারটা ডিউটিজ, ইমপ্লয়েড ডিউটিজ অফ দ্য এমপ্লয়ার ফর দ্য এমপ্লয়ি। দেন আমরা বলছি যে ইমপ্লয়েড ডিউটিজ অফ এমপ্লয়ারের প্রতি কি ডিউটি আছে। আমরা তো যে ডিউটি আছে আমরা বলছি যে আমরা 8 ঘন্টা কাজ করবো, এই করবো। দিস ইজ দ্য আপনার দ্য বেসিক অর দিস ইজ দ্য এক্সপ্রেস কন্ট্রাক্ট, দিস ইজ দ্য রিটেন এগ্রিমেন্ট। In addition to written agreement, what is the implied duties of employee? Implied duty গুলা কি কি?
বলেন আমরা কি কি বলছিলাম, বা আপনি আপনার নিজের মতো মনে করে বলেন যে একজন এমপ্লয়ি ক্ষেত্রে কি তার দায়িত্ব কি, বলেন একদিন বলেন। এমপ্লয়ি ডিউটি স্যার, এমপ্লয়ি ডিউটি স্যার, সে হচ্ছে গিয়ে তার প্যারামিটারে যেসব কাজ করার কথা ছিল, মানে আমাদের যেসব জয়েন করার সময় ডিউটিজ রেসপন্সিবিলিটিস লেখা থাকে, সেগুলো যদি তার থাকে সেগুলো ঠিক মতো করতে হবে। হ্যাঁ, আর অফিসের যেসব কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে সেগুলো বাইরে বা পার্সোনাল কোথাও আলাপ করা যাবে না। তারপর স্যার কোম্পানির প্রতি বিশ্বাস বা কোম্পানি আমার প্রতি যে বিশ্বাসটা আছে সেটা বজায় রাখতে হবে। আরেকজন বলেন। কোম্পানির যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করতে হবে, তারপরে নির্দিষ্ট টাইমে অফিসে আসতে হবে। এটা কি হতে পারে? হইতে পারে। সেই দিস মে বি এক্সপ্রেস কন্ট্রাক্ট। এটা নরমালি এক্সপ্রেস কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে কয়টায় আসবে কয়টায় যাবে। জি, বলেন। তারপর একটা বলেন। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অনুযায়ী এমপ্লয়িরা তাদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস গুলো পালন করবে এবং তাদের যে ওয়ার্ক আওয়ার বা উইকলি ওয়ার্ক আওয়ার বলা থাকে সেগুলো পালন করবে এবং তাদের যে জব ডেসক্রিপশন যে বিষয়গুলো একেবারে ক্লিয়ার থাকে সেই প্রায়োরিটি বেসিস তার জবগুলো পালন করবে। এর বাইরেও তাদের যে লয়াল হওয়া বা পাংচুয়াল হওয়া, টোটাল একটা ম্যানেজমেন্টের প্রতি আস্থা ও বিশ্বাসীতা তার দায়িত্ব পালন করে যাবে। কিন্তু আমরা যেটা বলতেছি, আমরা কিন্তু বলতেছি যে ইমপ্লয়েড ডিউটি যেগুলো এক্সপ্রেস বলা আছে সেগুলো তো অবশ্যই মানবে। রিটার্ন আর ওরাল তাকে যেভাবে ইমপ্লয়মেন্টের সময় বলে দিচ্ছি আপনি এই কাজগুলো করবেন। আমাদের এখানে মূল জিনিসটা হচ্ছে ইমপ্লয়েড ডিউটি অফ এমপ্লয়ির প্রতি ইমপ্লয়েড ডিউটি গুলা কি কি, যেগুলা বলা নাই সেইগুলা কি কি। সব ম্যানেজমেন্টে তো সবকিছু বলে থাকবে না, কমন ল যেগুলা, ঠিক আছে। তাহলে ইমপ্লয়েড ডিউটি গুলা কি কি সেগুলো আমরা কিন্তু এখানে বলতেছি। স্লাইড দেখা গেলে ওখান থেকে একটু 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 দেখে নেন স্লাইডে কি বলতেছে। So to do work that is outside the defined parameter of the employment contract. ঠিক আছে, আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে যে পরিমাণ প্যারামিটার দেওয়া আছে, ডিফাইন করে দেওয়া আছে, সেই ডিফাইন্ড এর বাইরেও আপনার যদি কোনো কাজ থাকে বা অথবা ডিফাইন পর্যন্ত কমপ্লিটলি করতে হবে এবং এর আউটসাইড পর্যন্ত আপনার কি করতে হবে, কাজ করতে হবে। Yes, sir. ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড, then the duty not is disclose any confidential information that has come from the employment relationship. রাইট। আপনার এটা কিন্তু বলে দেওয়া নাই যে আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন কোথাও বলতে পারবেন না, বা আপনি আমার এখানে ইনফরমেশনগুলো ওই জায়গা বলতে পারবেন না, এখানে দিতে পারবেন না, এরকম না। আপনি যদি এটা হচ্ছে আপনার ইমপ্লয়েড ডিউটি যে আপনি আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো আপনি ডিসক্লোজ করবেন না, আপনি আপনার ভিতরে রাখবেন। দিস ইজ দ্য ইমপ্লয়েড ডিউটি। দেন এখানে আমরা তারপর থার্ড পয়েন্ট কি বলছি, ফিডেলিটি অ্যান্ড গুড ফেথ। ফিডেলিটি অ্যান্ড গুড ফেথ। আপনার গুড ফেথ হতে হবে, আপনি বিশ্বস্ত থাকতে হবে। ঠিক আছে, আপনি কোম্পানির প্রতি যদি আপনি বিশ্বস্ত না থাকেন, আপনি যে এটা আমার কি, আমি এখান থেকে চলে যাবো আরেক কোম্পানির চাকরি, নো। আপনি যতদিন পর্যন্ত এখানে আছেন, যত সেকেন্ড পর্যন্ত আছেন, যে ঘন্টা পর্যন্ত আছেন, তার প্রতি সেই পরিমাণ আস্থা এবং বিশ্বাস এবং আপনার প্রতিটা আমানত, সেই জিনিসটা আপনি নিশ্চিত করতে হবে, সেই নিশ্চিত করে আপনার ডিউটি পালন করতে হবে। ডিউটি অফ ফিডেলিটি অ্যান্ড গুড ফেথ। এবং আমি আবারও বলছি, আপনারা এখান থেকে যে টার্মস গুলো আছে, যে কি পয়েন্ট গুলো, এটা অবশ্যই পরীক্ষা লিখবেন। ফিডেলিটি অ্যান্ড গুড ফেথ, এই কথাটা আপনি লিখতে হবে। দি ডিউটি অফ ফিডেলিটি অ্যান্ড গুড ফেথ which ensures that the employee only conducts himself or herself in a way that is consistent with the employment contract. আসলে থিওরিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে কোনো খাতা দেখলে দেখি যে আপনার যে কি পয়েন্ট আছে কিনা। আসলে এই খাতাতে আমি যা পড়াইছি বা আমি যে গাইডলাইন গুলো দিচ্ছি, সেই গাইডলাইনের কি পয়েন্ট যদি না দেখি, আপনি যে অনেক কথা লিখছেন, আসলে সেগুলোর প্রতি মনোযোগ যায় না। মনোযোগ যায় কখন, আপনি টুয়ার্ডস দ্য কি পয়েন্ট কি আছে, ফিডেলিটি এন্ড গুড ফেথ। ঠিক আছে, দিস ইজ দ্য ডিউটি অফ দ্য এমপ্লয়ি। দেন the duty to use skill and care in performing the various duties, রাইট। আপনার যে যত ডিউটি আপনি যখনই যেভাবে আপনাকে দেওয়া হবে, যেটাই আপনি পালন করবেন, দিস ইউ শুড বি ইউজ ইউর স্কিল অ্যান্ড কেয়ার। আপনার যত পরিমাণ জ্ঞান আছে, আপনি 100% আপনি সেখানে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এবং সেটা শুধুমাত্র স্কিল প্রয়োগ করলে হবে না, আপনি উড়াধুরা ভাবে আপনি কাজ করলেন, করে আপনি চলে গেলেন, না, দিস শুড বি
কেয়ারফুলি আপনি কাজটা করতে হবে। দিস ডিউটি ইজ টু ইউজ স্কিল অ্যান্ড কেয়ার ইন পারফর্মিং দ্য বিজনেস ডিউটি। হ্যাঁ, And then the duty to follow all instruction of the employer that are reasonable and lawful. ঠিক আছে, এখানে একটা কথা বলছি, আপনার কাছে কত কথা লেখা আছে, মানে আপনাকে বলে দিছে, যতই বলুক না কেন, আপনার যদি এমপ্লয়ার আন্ডারে আপনি কাজ করেন, তাহলে এমপ্লয়ার আপনাকে যত ইনস্ট্রাকশন দিবে সবগুলোই আপনি ফলো করার চেষ্টা ফলো করতে হবে। বাট এখানে একটা কন্ডিশন দিচ্ছে, সবগুলা বলতে কোনগুলা বাদ দিয়া, দ্যাট আর রিজনেবল, যেগুলা রিজনেবল সেগুলা, যেগুলা ইরিজনেবল, যেগুলো আপনার ইনকনসিস্টেন্ট, সেগুলো তো আপনি পারবেন না তার ইনস্ট্রাকশন ফলো করতে। তাহলে যে দোজ আর দ্য রিজনেবল এন্ড লফুল হতে হবে। আপনাকে আইন প্রয়োগ করতে বলছে যে আপনি ট্যাক্স, আপনার মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, আপনাকে বলছে যে না আপনি 10,000 টাকায় ট্যাক্সের ব্যবস্থা করেন, এর ভিতরে আপনি শেষ করবেন। নো, দিস ইজ নট অ্যালাউড। দিস ইনস্ট্রাকশন উইল নট বি ফলোড বাই দ্য এমপ্লয়ি সেটা ফলো করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে সর্বশেষ আমরা যে ব্যাখ্যাটা সেটা বলেন, একদিন বলেন আলাউদ্দিন, আপনি এটা বলেন, ইমপ্লয়ি ডিউটিজ ব্যাখ্যাটা বলেন। The employee must work personally within the terms of the contract and cannot delegate the work to a substitute. ঠিক আছে, প্রথম কন্ট্রাক্ট হচ্ছে, মেইন জিনিসটা হচ্ছে এমপ্লয়ি কি করতে হবে, আপনার যে কন্ট্রাক্টে যে কথাগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো সে অবশ্যই পালন করতে হবে, এবং সেগুলো শুধু অন্য জিনিস আপনি দিয়ে দিলেন ডেলিগেট। আমরা যেটা দেখি আসলে যে অফিসিয়ালি শুধু সব মার্ক করে দিয়ে দেয়, আপনি আপনার অধস্তনদের মাধ্যমে দিয়ে দেন, আপনি অধস্তন করার কাজ করবে, হ্যাঁ আপনি মার্ক করে তার নাম লিখে দিয়ে দিন। নো, দিস ইজ নট অ্যালাউড ফর দ্য অ্যাকর্ডিং টু লেবার ল। লেবার একটা তাই বলে না। ঠিক আছে, তারপর কি বলছে? Reasonable care must be taken in the performance of the work, and such care and skill as the employee profess to have must to exercised. হ্যাঁ, ঠিক আছে, তারপর বললো যে all reasonable orders are within the terms of the employment must be obeyed. Disobedience is only, কখন আপনি আপনার এমপ্লয়ের প্রতি ডিসঅবিডিয়েন্স হতে পারবেন সেটাও বলে দিচ্ছি। তখনই ডিসঅবিডিয়েন্স হতে পারবেন যখন সেই অর্ডারটা হয়ে যায় ইলিগাল। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় যে আমরা এমপ্লয়ি ডিউটিস গুলা জানলাম, এমপ্লয়ি ডিউটিস অফ এমপ্লয়িজ এন্ড এমপ্লয়ি ডিউটিস অফ employer. Both are most important, but as an employee your the main duty is the maintain the employee duties of employee. ঠিক আছে, আর when you are employer, যখন আপনি এমপ্লয়ার আসনে বসবেন, then you should follow the employee duties of employer. আপনার ক্ষেত্রে তখন এমপ্লয়ার ডিউটি গুলো প্রযোজ্য হবে। ওকে, আর কেউ কিছু বলবেন এই ক্ষেত্রে? তার কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে এমপ্লয়ি ডিউটি গুলো সেগুলো আমরা জানলাম, as well as the express terms or express terms of the agreemented যে express terms গুলো, সেগুলোর সাথে সাথে implied যে terms গুলো, this is the those will also the most important for employee as well as employer. এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেন আমরা বলবো টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। আমরা এমপ্লয়মেন্টের টার্মিনেশনের যে এই পয়েন্টটা, সেক্ষেত্রে আমরা টার্মিনেশন কিভাবে হতে পারে, টার্মিনেশন বিভিন্ন প্রকার হতে পারে। হ্যাঁ, দেয়ার আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট রিলেশনশিপ। আমরা এমপ্লয়মেন্ট রিলেশনশিপটাই টার্মিনেশন করি। টার্মিনেশন মানে হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ টার্মিনেশন, নট এট দ্য ইনিশিয়েটিভ অফ দ্য এমপ্লয়ার। The employment relationship can be terminated in particular by the expiry of the fixed term contract. আমরা বলছি যে শুধুমাত্র এমপ্লয়মেন্ট রিলেশনশিপ টার্মিনেট করার জন্য শুধু এমপ্লয়ারই টার্মিনেট করতে পারবে আপনাকে চাকরি থেকে। নো, দিস ইজ নট অনলি এ ওয়ে। দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ ক্যান বি টার্মিনেটেড ইন পার্টিকুলার বাই দ্য এক্সপায়ারি অফ দ্য ফিক্সড টার্ম কন্ট্রাক্ট। আপনার যে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টটা যদি আপনি শেষ হয়ে যান, এক্সপায়ারি হয়ে যান, দেন employment relationship will be terminated. The worker's resignation, যে ওয়ার্কার সে যদি রেজিগনেশন দেয়, সে যদি রিজাইন করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, এমপ্লয়মেন্ট রিলেশনশিপ টার্মিনেট হবে, or by the completion of the task for which the contract was concluded. There are three main types of termination of employment.
at the initiative of the employer. আমরা এখনো বললাম যে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্টের রিলেশনশিপ টার্মিনেশন করার মাধ্যম কয়েকটা। একটা হচ্ছে আপনার এমপ্লয়ারে আপনাকে টার্মিনেট করতে পারে, এমপ্লয়ারে টার্মিনেট ছাড়াও টার্মিনেট হতে পারে, এমপ্লয়মেন্ট রিলেশন টার্মিনেট হতে পারে যদি আপনার কাজটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ, যে কন্ট্রাক্ট টার্মস এবং কন্ট্রাক্ট যদি এক্সপায়ারি হয়ে যায়, ওয়ার্কার যদি রেজিগনেশন দেয় অথবা যদি আপনার যে কাজটা সেই কাজটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন, those where the employment relationship will be terminated. এখন first point, that is the termination of employment at the initiative of employer. আমরা এখানে যেটা আলোচনা করব মেজর যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এমপ্লয়ার কিভাবে টার্মিনেশন করে, সেটাই আসলে এখানে মেইন ফ্যাক্টর। হ্যাঁ, আপনার এমপ্লয়ি যদি রেজিগনেশন দেয় সেটাও টার্মিনেট হয়, কাজ শেষ হয়ে গেলে টার্মিনেশন, সেগুলোর ক্ষেত্রে আমাদের জটিল এবং বিশেষ কোনো নিয়ম খুব বেশি ডিটেলস জানার দরকার নেই। কিন্তু আমাদের মেইন রেজাল্ট হচ্ছে যে এমপ্লয়ার কিভাবে টার্মিনেট করে। এমপ্লয়ার টার্মিনেট করতে পারে, আপনাকে ডিসচার্জ করে দিতে পারে, ডিসচার্জ ফর ইনক্যাপাসিটি। আপনার ডিসচার্জ করা হয় কখন? আপনাকে ডিসচার্জ করা হয় যদি আপনি ইনক্যাপাবল হয়ে যান, আপনার যদি ইলনেস, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি আপনার যদি কর্মক্ষম ইনক্যাপাবিলিটি হয়ে যান, আপনি ইনক্যাপাসিটি হয়, আপনি কাজটা আর করতে পারেন না, তখন অটোমেটিক্যালি আপনাকে ডিসচার্জ করে দিবে। ডিসমিসাল ফ্রম মিসকন্ডাক্ট, তাহলে একটা পয়েন্ট হচ্ছে ডিসচার্জ, দেন পয়েন্ট হচ্ছে ডিসমিস। ডিসমিসাল ফ্রম মিসকন্ডাক্ট, আপনার কোনো মিসকন্ডাক্টের জন্য আপনাকে ডিসমিস করে দিচ্ছে। এন্ড রিট্রেন্সমেন্ট ফর রিডান্ডেন্সি, রিট্রেন্সমেন্ট হয়ে করতে পারে। যেমন আপনার এখানে 10 জন লোকের কাজ আছে, হ্যাঁ, এখন কোম্পানিতে 50 জন লোক আছে, তাহলে এই বাকি 40 জন লোক বেশি হয়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি কোম্পানি কি করতে পারে, সেগুলোকে টার্মিনেশন করবে। তাহলে forms are called retrenchment for redundancy. তাহলে 3 types of termination are discharge, dismissal, retrenchment. Discharge for incapacity, dismissal for misconduct, retrenchment for redundancy. বড় আশ্চর্য জিনিস হচ্ছে বা ইয়েতে হলো যে আমরা যখন খাতা দেখি বা ইয়েতে মানে আপনাদের আরো সিনিয়র যারা, তারাও ঠিক ডিসচার্জটা যে ইনক্যাপাসিটির জন্য ডিসচার্জ হয়েছে সেই কথাটা লেখার মতো ক্ষমতা নাই। ঠিক আছে, আপনি এক পৃষ্ঠা লিখে ফেলছে ডিসচার্জের, কিন্তু ডিসচার্জটা কেন হয়েছে, কি ডিসচার্জের ডেফিনিশনটার ভিতরে যে ইনক্যাপাসিটির জন্য আর ইলনেসের জন্য ডিসচার্জ হয় সে কথাটা লিখতে পারে না। ডিসমিসাল কেন করা হয়, দে আর নট ডিফাইন্ড ইন ডেফিনিশন অফ ইচ পেজ। তাহলে ডিসচার্জ, ডিসমিসাল কারণটা কিন্তু আমি এখানেই বলে দিচ্ছি, ডিসচার্জ ফর ইনক্যাপাসিটি, dismissal for misconduct, retrench for redundancy. তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট যদি আমরা বলি ডিসচার্জ, ডিসচার্জ means the termination of service of a worker for reasons of physical or mental incapacity or continued ill health or similar reasons not amounting to misconduct. তাহলে ডিসচার্জ করা হয় কেন, আপনার প্রায় সময় আপনার মানসিক সমস্যায় থাকে, আপনি ফিজিক্যাল সমস্যায় থাকেন, আপনি সবসময় আপনার স্বাস্থ্য কি থাকে, অসুস্থ থাকে কন্টিনিউ, দেন এমপ্লয়ার অটোমেটিক্যালি উইল ডিসচার্জ ইউ। হ্যাঁ, এটার জন্য কিছুদিন আপনি কোনো খারাপ কাজ করেন না, আপনি কোনো আসলে মিসকন্ডাক্টের জন্য না, আপনি একটা কিসের জন্য, আপনি ইলনেসের জন্য। ডিসমিসাল ইজ ডিফাইন্ড ইন দ্য, দেন বলা হচ্ছে ডিসমিসাল, এখানেও বলা আছে ডিসমিসাল ইজ ডিফাইন্ড এজ দ্য টার্মিনেশন সার্ভিস অফ এ ওয়ার্কার বাই দ্য এমপ্লয়ার for misconduct. This statute outlines several categories of misconduct, including willful insubordination or disobedience. Misconduct গুলো কি কি হতে পারে, মিসকন্ডাক্টের বলতে এখানে বলা হচ্ছে যদি ডিসঅবিডিয়েন্স আপনি হন, ঠিক আপনি যদি চুরি করেন, ফ্রড ফরজারি করেন, ডিসঅনেস্টি থাকেন, আপনি যদি ঘুষ নেন, বাড়ি or habitual late attendance, ইচ্ছাকৃতভাবে অভ্যাসে যদি লেট অ্যাটেন্ডেন্স অভ্যাসে পরিণত হয়, habitual negligence of work and falsifying or tampering with the employer official record. Sorry. তাহলে এই সব কারণে আপনার এটা কি হতে পারে, আপনি একে ডিসমিস করতে পারেন। তাহলে ডিফারেন্স বিটুইন ডিসচার্জ এন্ড ডিসমিসাল, তো ডিসচার্জ এবং ডিসমিসালের যে ডিফারেন্স আছে, আপনি যদি এই পয়েন্টগুলো এতটুকু পর্যন্ত লিখে দেন অটোমেটিক্যালি কিন্তু আপনার হয়ে গেল। There আমরা according section 22 of the Bangladesh Labor Act 2006 কি বলা আছে, the worker may be discharged from service for reasons of physical or mental incapacity or continued ill health certified by
রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনার, আপনার সে যে কন্টিনিউ ইল অথবা তার যে মেন্টাল আর ফিজিক্যাল ইনক্যাপাসিটি সেটা কি করতে হবে, আপনার রেজিস্টার যে প্র্যাকটিশনার আছে তার সার্টিফিকেশন থাকতে হবে। যদি তার সার্টিফিকেট না পায় আপনি অটোমেটিকলি তাকে ডিসচার্জ করতে পারবেন না। ইফ এ ডিসচার্জ ওয়ার্কার কমপ্লিটস not less than 1 year of continuous service, he shall be paid by the employer as compensation 30 days wages for his every year of service or gratuity if payable whichever is higher. আপনি ডিসচার্জ করার সময় তাকে তার যে বেনিফিট, সার্ভিস বেনিফিট তাকে দিতে হবে। সে যদি 1 বছরের সময় ধরে কাজ করে অথবা 1 বছরের বেশি যদি কাজ করে, অটোমেটিক্যালি তাকে ডিসচার্জের সময় তাকে প্রতি 1 বছরের জন্য 30 দিনের ওয়েজেস অথবা তার যে গ্র্যাচুইটি তাকে অবশ্যই তাকে কি করতে হবে, কম্পেনসেশন হিসেবে তাকে পে করতে হবে। তাহলে টার্মিনেশন এমপ্লয়মেন্ট অ্যাকর্ডিং টু সেকশন 26 অফ বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, টার্মিনেশন এমপ্লয়মেন্ট অফ ওয়ার্কার বাই এন এমপ্লয়ার আদারওয়াইজ দেন বাই ডিসমিসাল যদি না হয়, কোনো ওয়ার্কার যদি ডিসমিস না করেন তাহলে তাকে এই বেনিফিটগুলো তাকে দিতে হবে। যে কোনো ওয়াইজ, বাকিতে 2টা ওয়াইজ আছে, একটা রিপ্লেসমেন্ট আর একটা ডিসমিসাল। বোথ ক্যাটাগরিজ টার্মিনেশন উইল অ্যালাউ ফর অ্যান এমপ্লয়ি টু প্রোভাইড such types of benefit. The employment of a permanent worker may be terminated by an employer otherwise than in the manner provided elsewhere in this chapter by giving him a notice in writing. তাকে লিখিত নোটিশ দিতে হবে। ফার্স্ট কন্ডিশন of 120 days if he is the monthly rated worker, তাকে সে যদি মাসিক বেতন তাকে দেওয়া হয় তাহলে তাকে যদি আপনি ডিসমিস করেন, ডিসমিস ছাড়া অন্য ওয়াইতে যদি অর্থাৎ আপনাকে যদি ডিসচার্জ করেন অথবা রিপ্লেসমেন্ট করেন তাহলে তাকে কি করতে হবে, 120 দিনের আগে তাকে নোটিশ দিতে হবে। সে যদি মান্থলি ওয়ার্কার ছাড়া অন্য ওয়ার্কের ক্ষেত্রে আপনি 60 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। The employment of a temporary worker may be terminated. এগুলো আপনার পড়ে নিয়েন, হ্যাঁ, এগুলো আমি এখানে পড়ে মনে সময় নষ্ট পাবো না, সময় পাবো না। সে টেম্পোরারি ওয়ার্কার হয় তাহলে তাকে 30 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। টেম্পোরারি ওয়ার্কার সে যদি মান্থলি রেটেড ওয়ার্কার না হয়ে অন্য ওয়ার্কার হয়ে থাকে তাহলে তাকে 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। ঠিক আছে। পার্মানেন্ট ওয়ার্কার ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে এখানে 120 দিনের পূর্বে, মান্থলির ক্ষেত্রে 120 দিনের পূর্বে তাকে নোটিশ দিতে হবে, আর অন্য মান্থলি ওয়ার্কার ছাড়া অন্য ওয়ার্কের ক্ষেত্রে 60 দিন পূর্বে তাকে নোটিশ দিতে হবে। এখন কিন্তু লেবার অ্যাক্ট 2006 সেকশন 26। আর সে যদি কি হয়, টেম্পোরারি ওয়ার্কার হয় 30 দিনে, মান্থলি রেটেড হয় 30 দিনের পূর্বে, আর যদি সে অন্য ওয়ার্কার 14 দিনের পূর্বে। Where an employer intends to terminate the employment of a worker without any notice, যদি কোনো এমপ্লয়ার ইচ্ছা করে যে তাকে টার্মিনেট করবে নোটিশ ছাড়া, he may do so by paying the worker wages for the period of notice. আপনার নোটিশের যে পিরিয়ড, একটু আগে আমরা বলছি যে 120 দিনের নোটিশ, আপনি ইচ্ছা করলে আজকে নোটিশ ছাড়াই তাকে কি করতে পারবেন, টার্মিনেট করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, এই 120 দিনের নোটিশ 120 দিনের পেমেন্ট তাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে। আপনি তাকে যদি পার্মানেন্ট ওয়ার্কারকে যদি আপনি টার্মিনেট করতে চান আদার দেন ডিসমিস ছাড়া অন্য ওয়াইতে যদি আপনি টার্মিনেট করতে চান তাকে নোটিশ দিতে হবে 120 দিন পূর্বে। যদি 120 দিন পূর্বে নোটিশ না দিয়ে থাকেন তাহলে তাকে 120 দিনের স্যালারি দিয়ে দিতে হবে। Where the employment of a permanent worker is terminated under this section, he shall be paid by the employer compensation at the rate of 30 days wages for his every completed year of service for gratuity. আপনার পার্মানেন্ট এমপ্লয়িকে যদি আপনি টার্মিনেট করতে চান তাহলে তাকে আপনার 30 দিনের ওয়েজেস দিতে হবে প্রতি মানে সার্ভিস বেনিফিট আর কি, অর গ্র্যাচুইটি যেটা হায়ার সেটা তাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে। those are the provision of the termination of employment as per বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 এর বলে দিচ্ছে আপনি টার্মিনেশন করতে হলে আপনি কিভাবে টার্মিনেট করবেন। হ্যাঁ, এখানে বলছে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কার নিজে যদি টার্মিনেট করেন তাহলে কি হবে, সে রেজিগনেশন দেয়। তাহলে রেজিগনেশন দিলে আপনি ইন্ডিভিজুয়াল আপনি রেজিগনেশন দিতে পারেন, আপনি সেটাও টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট।
সেই ক্ষেত্রেও কি হবে? সেক্ষেত্রে লেবার অ্যাক্ট 2006 এর সেকশন 27 এ বলছে পার্মানেন্ট ওয়ার্কার মে রিজাইন, পার্মানেন্ট ওয়ার্কার যে সে রিজাইন করতে পারবে 60 দিনের নোটিশ দিয়ে। স্যার স্যার একটু ডিস্টার্ব করতেছি স্যার। হ্যাঁ বলেন স্যার, হ্যাঁ আজকের যে ক্লাসগুলো পরবর্তী আছে এই ক্লাসগুলো হবে না স্যার, একটু কাইন্ডলি বলে দিয়েন স্যার। আজকে মানে এটাই লাস্ট ক্লাস, এরপর আর হবে না? না না স্যার, আজকের পরবর্তী ক্লাসগুলো আর হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই মনে শুনতে পাচ্ছেন যে একটা নোটিশ, সেটা হচ্ছে আজকে আপনাদের যে আদার যে আরো যে 3টা ক্লাস আছে, হ্যাঁ 2টা ক্লাস, আরো যে 2টা ক্লাস আছে সেই 2টা ক্লাস আজকে আর হবে না, কন্টিনিউ হবে না, হয়তো অন্য কোনো প্রোগ্রাম বা অন্য কোনো কারণে হতে পারে, ঠিক আছে? সেটা একটু আগে আপনাদেরকে বলছি। তাহলে ওয়ার্কার যদি সে টার্মিনেট করে, সে রিজাইন দেয়, তাহলে 60 দিনের নোটিশ দিবে। আর সে যদি পার্মানেন্ট ওয়ার্কার না হয়, টেম্পোরারি ওয়ার্কার হয়, সে যদি সে মান্থলি রেটেড হয় তাহলে 30 দিনের পূর্বে নোটিশ দিবে। সে যদি আদার দেন মান্থলি রেটেড হয় তাহলে সে 14 দিন পূর্বে নোটিশ দিবে, ঠিক আছে? ঠিক একই রকম আপনি যদি নোটিশ না দেন, আজকেই আপনি রিজাইন দিলেন, আজকেই চলে যাবেন, হ্যাঁ কালকে থেকেই আপনার শেষ, সেক্ষেত্রে আপনার এই যে নোটিশ পিরিয়ড, এই নোটিশ পিরিয়ডের সম পরিমাণ আপনাকে পেমেন্ট করতে হবে। নোটিশের সম পরিমাণ আপনাকে কি করতে হবে? পেমেন্ট করতে হবে। তাহলে আমরা এতটুকু পর্যন্তই আপনার দেখি কি হয়, আপনারা কি বুঝছেন, বা অনেক কথাই মনে আমি বলছি, কারণ আপনাদের কাছে ফিডব্যাক না নিলে দেওয়া হবে না। আপনাদের পরবর্তীতে যে 2টা ক্লাস হবে না, সবাই মনে শুনতে পাচ্ছেন, তাই না? স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনি মানে আজকে অনেকক্ষণ হয়েছে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল স্যার যে ক্লাসগুলো আপনি খুব জলদি স্কিপ করে গেলেন, ওই জিনিসটা যদি স্যার একটু আপনি বলতেন ওটা মানে ভালো। কোনটা বলেন? 2008 ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ওটা স্যার একটু এক যেগুলো আছে আপনি যেভাবে বলছেন স্যার, ওটা যদি স্যার একটু বলতেন, এইগুলো থেকে আমার মনে হয় এটা বেশ অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো প্রায় সময় আছে। এটা যদি স্যার একটু আপনি মানে একটু ডিপলি বলতেন। আমি বলার পরে এখন আপনাদের সাথে আপনারা সবাই শেয়ার করবো। হ্যাঁ বলেন, এখন বলেন, একজন বলেন, আপনাদের মধ্যে থেকে বললেই জিনিসটা আরো ক্লিয়ার হয়। টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বলতে আমরা কি বুঝছি? Termination of employment. What do you mean by termination of employment? এবং how termination of employment will be created? From both sides. Who will be terminated of employment? স্যার আমি বলবো? হ্যাঁ বলেন। Termination of employment means when an employee terminated by employer or employee. It means termination of employment. আচ্ছা আপনি বলি, আমরা বাংলায় বলি, অসুবিধা আপনি বাংলায় যেটা বুঝছেন সেটা বলেন। কি টার্মিনেশন এমপ্লয়মেন্ট বলতে কি বুঝছেন? যখন কোনো এমপ্লয়ি টার্মিনেটেড হবে এমপ্লয়ার মাধ্যমে বা তার নিজের মাধ্যমে, তখন সেটা হচ্ছে স্যার টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট হতে পারে স্যার বিভিন্ন ভাবে হতে পারে, এমপ্লয়ের মাধ্যমে বা এমপ্লয়ার মাধ্যমে। এছাড়া স্যার 3টি মাধ্যমে টার্মিনেশন হতে পারে। একটা হচ্ছে ডিসচার্জ ফর ইনক্যাপাসিটি, আর ডিসমিসাল ফর কন্ডাক্ট, আর রিট্রেসমেন্ট ফর রিডান্ডেন্সি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝছি যে টার্মিনেশন এমপ্লয়মেন্ট বলতে বোঝায় হচ্ছে আপনার সাথে যে আমার মানে কন্ট্রাক্টের যে রিলেশনশিপটা আছে সেটা মানে শেষ করে দেওয়া। এমপ্লয়মেন্টের যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটা শেষ করে দেওয়া। সেই কন্ট্রাক্টটা বিভিন্ন রকমের শেষ হতে পারে, হ্যাঁ আপনার সেটা পিরিয়ড শেষ হয়ে গেল, আপনার যে এমপ্লয়ার আপনাকে টার্মিনেট করে দিতে পারে, আপনি নিজে রিজাইন দিতে পারেন, এই এটসেট্রা ওয়াইজ উইল বি টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট। এখন ফ্রম দ্য সাইড অফ এমপ্লয়ার মাধ্যমে এমপ্লয়ার কিভাবে টার্মিনেট করতে পারে? এমপ্লয়ারের টার্মিনেট করার ওয়াইজ হচ্ছে 3টা। একটা হচ্ছে ডিসচার্জ অফ ইনক্যাপাসিটি, ডিসমিসাল ফর মিসকন্ডাক্ট,
রিপ্লেসমেন্ট ফর রিডান্ডেন্সি। যেমন আপনার রিডান্ডেন্সি বলতে কি বোঝায়? যেমন মনে করেন এখন কোভিড-19 এর কারণে আপনার ফ্যাক্টরির কি হলো, অর্ডার কমে গেল। এখন আপনার ওর ফ্যাক্টরিতে যে পরিমাণ লোক আছে সেই লোকের সে কাজ দিতে পারতেছে না। এখন সে বললো যে না, আমার 50% লোক ছাঁটাই করে, মানে আপনার ছাঁটাই করে রিটায়ারমেন্টে দিয়ে দিবে, টার্মিনেশন করবো। এই 50% লোক যে টার্মিনেট করে দিস আর কল্ড রিপ্লেসমেন্ট ফর রিডান্ডেন্সি। ঠিক আছে, এই মাধ্যমটা বলছে রিপ্লেসমেন্ট। তাহলে আমরা তিনটা টার্মিনেশন পয়েন্ট আরেকজন বলেন তো। এমপ্লয়ার সাইড থেকে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্টের যে ইনিশিয়েটিভ যে ওয়েটা, সেই ওয়েগুলো কি কি? discharge for incapacity, হ্যাঁ, dismiss, terminate for misconduct, conduct and retrenchment for redundancy. রাইট। তাহলে এখানে ডিসচার্জ, ডিসমিসাল, রিট্রেন্সমেন্ট, আসলে পন্থা হচ্ছে তিনটা। একটা হলো বলা হচ্ছে ডিসচার্জ, ডিসমিসাল, রিট্রেন্সমেন্ট। তিনটা মনে রাখবেন ভালো করে। দেন বলা হচ্ছে ডিসচার্জ বলতে আমরা কি বুঝি, কিছু বলেন স্যার? Discharge means the termination of service of a worker for reason of physical or mental incapacity or continued ill health or similar reasons not amounting to misconduct. ঠিক আছে, তাহলে ডিসচার্জ বলতে বোঝাচ্ছে হচ্ছে সে শারীরিকভাবে পারে না, শারীরিকভাবে, মানসিকভাবে বা অসুস্থ, এই কারণে যদি সেটা বারবার সমস্যা হচ্ছে তখন তাকে ডিসচার্জ করা হয়। দেন বলা হচ্ছে ডিসমিসাল বলতে কি বুঝি আমরা? তাহলে একজন বলেন ডিসমিসাল বলতে কি বুঝি? কোন এমপ্লয়ি গ্রস মিসকন্ডাক্টের জন্য যখন পুরো টার্মিনেশন এমপ্লয়ি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে গ্রস মিসকন্ডাক্ট গুলো কি কি হতে পারে? মেজর গুলো বলেন। মেজর dishonesty, habitual late attendance, habitual negligence of work, misobedience. আপনার obedience হতে হবে। যদি misobedience না থাকেন তাহলে আপনাকে টার্মিনেট করে দিবে, এটাই স্বাভাবিক। misobedience, আপনি কোনো চুরি-চারি করেন, fraud, dishonesty, bribery, habitual late, হ্যাঁ, এইগুলো অর্থাৎ যেগুলা আপনার এলাও না, সবগুলা যদি আপনি করেন তাহলেই বলা হচ্ছে মিসকন্ডাক্ট। ঠিক আছে, প্রতিটা অর্গানাইজেশনের কোড অফ কন্ডাক্ট থাকে, কোড অফ কন্ডাক্ট। আপনি ওই অর্গানাইজেশন কোড অফ কন্ডাক্ট যদি আপনি মেইনটেইন না করেন, দিস ইজ কল্ড মিসকন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে আপনার কোড অফ কন্ডাক্ট। এই কোড অফ কন্ডাক্ট যদি আপনি পালন না করেন, দিস কল্ড মিসকন্ডাক্ট। ক্লিয়ার? জি স্যার। নেক্সট আমরা বলছি, তাহলে আমাদের আরেকটা রিট্রেন্সমেন্ট আছে। রিট্রেন্সমেন্টের জন্য আসলে মনে পড়ে আমি আলাদা দিচ্ছি, এই জন্য এখানে নাই। রিট্রেন্সমেন্ট হচ্ছে একটু আগে আমি যেটা বললাম যে কোভিড-19 এর কারণে আপনার এখানে অর্ডার কমে গেছে, এমপ্লয়ি সংখ্যা বেশি, সেই কারণে আমি কিছু লোক ছাঁটাই করে দিচ্ছি। রিট্রেন্সমেন্ট। ঠিক আছে, দেন আমরা যদি বলি ডিসচার্জের ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কি, এটা বলেন। ডিসচার্জের ক্ষেত্রে লেবার অ্যাক্ট অনুযায়ী প্রভিশনটা কি? প্রভিশন, ফার্স্ট প্রভিশন হচ্ছে ডেফিনিশন, এটা শেষ। তারপর এটা বলেন, নোটিশটা বলেন, তারপরে বলেন সেকেন্ড প্রভিশনটা কি বলছে। স্যার, if a discharged worker completes not less than 1 year of continuous service, he shall be paid by the employer as compensation wages for this every year of service and gratuity if whichever is higher. মানে আপনি ডিসচার্জ করবেন, ডিসচার্জ সে তো অসুস্থ, বারবার অসুস্থ হচ্ছে, সে আপনার কাজ করতে পারতেছে না, ইনক্যাপাসিটি, তার জন্য তাকে আপনি ছাঁটাই করে দিবেন। কিন্তু তাকে ইচ্ছা করলে আপনি যেভাবে জেনতেন ছাঁটাই করতে পারবেন না। ছাঁটাইয়ের জন্য কারণ হচ্ছে, প্রথম কারণ একটা কন্ডিশন হচ্ছে তাকে 30 দিনে, যদি তার বয়স আপনার অর্গানাইজেশন 1 বছরের চেয়ে বেশি কাজ করে অথবা 1 বছর যদি কাজ করে, তাহলে তাকে 30 দিনের ওয়াজেস দিতে হবে প্রতি 1 বছরের জন্য। যদি 2 বছর করে তাহলে 60 দিনের। ঠিক আছে, অথবা তার যে গ্র্যাচুইটি যেটা জমে, সেই গ্র্যাচুইটিটা পেমেন্ট করতে হবে। দুইটা থেকে যেটা বেশি সে পরিমাণে দিতে হবে। কারো যদি মনে করেন গ্র্যাচুইটি অ্যালাউ হয়ে গেছে, কোনো অর্গানাইজেশন গ্র্যাচুইটি অ্যালাউ হয় 5 বছর পরে, তাহলে 5 বছর পরে যদি গ্র্যাচুইটি অ্যালাউ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে ওই যে 30 দিনের যে ওয়াজেস সেটা দিতে হবে না। সেই ক্ষেত্রে তার কি দিতে হবে? ওই গ্র্যাচুইটি অ্যামাউন্টটা দিতে হবে, এবং গ্র্যাচুইটি এবং ওই যে 30 ডেজ ওয়াজেসের ক্ষেত্রে যেটা সর্বোচ্চ সেই অ্যামাউন্টটা দিতে হবে। ক্লিয়ার? ঠিক এখানে আমি একটা জিনিস বলছি, তাহলে এখানে নোটিশটা বলেন, নোটিশটা কি বলছে?
স্যার আপনি একটু আগে বললেন মানে ও যদি 1 বছর কাজ করে কিংবা 1 বছরের বেশি কাজ করে তাহলে 30 দিনের স্যালারি দিতে হবে, কিংবা সে যদি 30 দিন তার যদি গ্র্যাচুইটি পিরিয়ডটা সে কভার করে তাহলে তাকে স্যালারির সাথে স্যালারি না দিয়ে তার গ্র্যাচুইটিটা দিতে হবে, এটা বললেন স্যার। এই যে এত সুন্দর করে কথাটা বললেন স্যার। হ্যাঁ, হুইচ ইজ হায়ার, এর ভিতরে হচ্ছে মানে যেটা বেশি, আপনি গ্র্যাচুইটি দিয়ে যদি অ্যামাউন্টটা বেশি আসে তাহলে গ্র্যাচুইটি দিতে হবে, 30 দিনের স্যালারি হিসাব করে যদি বেশি হয় তাহলে 30 দিনের স্যালারি দিতে হবে। এখন বল হুইচ ইজ হায়ার, হায়ার অ্যামাউন্টটা দিতে হবে। ঠিক আছে, দুটোই পারবে না, একটা পারবে যেকোনো একটা। স্টাফের ম্যাক্সিমাম বেনিফিটটা দিক কনসিডার করতে হবে। হ্যাঁ বলেন। এই কথাগুলো যেটা বললাম স্যার এটা আমি আমার ভাষায় লিখলে হবে স্যার পরীক্ষায়? না না, আপনার ভাষায় লিখবেন না, আপনার ভাষায় লিখলে লেখার সমস্যা হবে। আপনি এখানে ভাষা তো এখানে কোনো কঠিন ভাষা না, এখানে আপনি যেটা কঠিন ভাষা সেটা আপনার ভাষায় লিখবেন। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এখানে বুঝলাম হচ্ছে আমি যদি 1 বছর কাজ করি, হ্যাঁ, তাহলে আমি 30 দিনের ওয়েজেসটা পাবো। আর আমার যদি গ্র্যাচুইটি যদি বেশি হয়ে যায় তাহলে আমি ওই ওয়েজেসটা বাদ দিয়ে আমার ওই গ্র্যাচুইটিটা পাবো না, যেটা বেশি সেটা ওইটাই পাবো। রাইট, থ্যাংক ইউ স্যার। তাহলে নোটিশটা বলেন, আমাদের সময় মনে শেষ, তারপর আমরা 2 মিনিটের ভিতর শেষ করতে হবে। ওকে স্যার। হ্যাঁ স্টাফের ক্ষেত্রে 120 পিরিয়ড বলা হয়েছে। হ্যাঁ, এই যে নোটিশ পিরিয়ডটা পার্মানেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে নোটিশ পিরিয়ড এবং 60 দিনের হচ্ছে অন্যান্য ওয়ার্কারের ক্ষেত্রে, মানে যদি মান্থলি রেটেড না হয় 2 দিন আছে। হ্যাঁ, আবার যদি আপনার টেম্পোরারি হয় তাহলে 30 দিনের, যদি আপনার মান্থলি রেটেড না হয় তাহলে 14 দিন। আর আমরা যদি নোটিশগুলি মানতে না চাই তাহলে আমরা অবশ্যই অনেকের আছে মানে ডেইলি বেসিসে বেতনের চাকরি আছে, সে ওয়ার্কারদের ক্ষেত্রে 14 দিনের 14 দিনের জন্য। ঠিক আছে, উইকলি বেসিসে হতে পারে ওয়ার্কার, সেই ক্ষেত্রে হচ্ছে 14 দিনের নোটিশ। এই ক্ষেত্রে আমরা যদি নোটিশ পিরিয়ড যদি মানতে না চাই সেক্ষেত্রে আমরা ঠিক নোটিশ পিরিয়ডের সময় পর্যন্ত টাকা পে করব। সমপরিমাণ তাকে আপনার ওয়েজেস দিয়ে দিতে হবে। দিতে হবে, ওয়েজেস দিয়ে দিতে হবে। যদি আমি নোটিশ পিরিয়ড থেকে সে না মানে, আপনি আজকে তাকে বলছি টার্মিনেশন করবো, আজকে দিয়ে দিব, তাহলে তাকে যে 120 দিনের জন্য যে নোটিশ দেওয়ার দরকার ছিল সে 120 দিনের স্যালারি দিয়ে দিতে হবে। জি স্যার। ক্লিয়ার? তারপরে আমরা বলছি ঠিক একই রকম এমপ্লয়ার ওয়ার্কারের সাইড থেকে যদি সে টার্মিনেশন দেয় তাহলে কি করতে হবে? সেখানে হচ্ছে আপনার 60 দিনের নোটিশ পিরিয়ডে দিতে হবে, আদারওয়াইজ 60 দিনের স্যালারি রিফান্ড করতে হবে। যদি সে টেম্পোরারি ওয়ার্কার হয় তাহলে 30 দিনের নোটিশ দিতে হবে। নোটিশ দিতে হবে, 30 দিনের স্যালারি রিফান্ড করতে হবে। হ্যাঁ, অথবা 30 দিনের স্যালারি রিফান্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল মানে আমাদের টার্মিনেশনের নোটিশ পিরিয়ড। আর আমরা যদি বলি প্রভিশন, ঠিক আছে, তাহলে রিপ্লেসমেন্টের এই আপনার ডিসচার্জের প্রভিশন এবং ডিসমিসের প্রভিশন, এগুলো ছিল আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী আমরা এখানে আলোচনা করলাম। আপনারা বাসায় যেটা করবেন, লেবার অ্যাক্টটা ভালো করে দেখবেন। কালকে আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে কি যে 30 দিন 60 দিনের কি টাকা কি আমরা পেমেন্ট করব নাকি কোম্পানি আমাদেরকে দিবে? আপনি যদি যখন রিজাইন দিবেন, আপনি রিজাইন দিলে আপনি পেমেন্ট করবেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমার একটা কথা ছিল, আপনাকে সারা দিলে কোম্পানি পেমেন্ট করবে। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদেরকে একটা এর আগের সেকশনে আলোচনা করা হয়েছিল যে আমরা অল ইনস্ট্রাকশন মানবো বাট আনলফুল এন্ড আনরিজনেবল ইনস্ট্রাকশন মানবো না, মানতে পারবো না। কিন্তু প্রাইভেট সার্ভিসে কি আদৌ সেটা সম্ভব? সম্ভব, কেবল সম্ভব না, অবশ্যই সম্ভব। 10 বছরের এক্সপেরিয়েন্স সেটা দেখতে পাইনি স্যার। এটা আপনার দুর্বলতা। দিস ইজ কল কম্পিটেন্সি। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে অনেক ক্রিটিক্যাল বলা যায়। আপনাকে বলছে যে আপনি ওকে ফোন করে ফেলেন, আপনি পারবেন? আর এটা তো আনলফুল না, এত কঠিন ভাষা বলে না, হয়তো সম্ভব না। কোনটা এটাকে উনি বলতাছে সেটা লফুল, এই জন্য সেটা সম্ভব হচ্ছে না। ফাইন্যান্সিয়াল কারাপশন গুলো তারা করে অনেক সময়, যেটা ওই যে ব্যাড ট্যাক্স অ্যাভয়েডিং যে পলিসি, যে লফুল অফ ল, এটা হচ্ছে একটা হচ্ছে যে আপনার অ্যাভয়েডেন্স, আর একটা হচ্ছে কি ইভেশন, রিডাকশন। আপনাকে সে আইনের মাধ্যমে আপনি সেটাকে প্রসেস করে দিবেন। আপনি কিন্তু বলে নাই যে আইন ভঙ্গ করে সরকারে যেন আমাকে কিছু করতে পারবেন, আপনি যা ইচ্ছা তা করেন, এটা কিন্তু বলে নাই। বলছে যে আইনের ভিতরে আইনে আপনি এটা কাজটা করেন, মানে লফুল অফ লর মাধ্যমে। হ্যাঁ, সুতরাং আপনি সেটা মানতে হবে এবং সেটা আপনি কম্পিটেন্সির উপর ডিপেন্ড করবেন। আপনি দেখবেন অনেক উদাহরণ আছে বাংলাদেশে, যেমন হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে হচ্ছে আপনার ইব্রাহিম খালেদ স্যার, উনি কিন্তু ডাইরেক্টলি বলে সবার সরকারের প্রাইম মিনিস্টার বিরুদ্ধে বলে, ওনার কিছু হয় না, কারণ উনি হি ইজ ভেরি মাচ কম্পিটেন্ট। সুতরাং তাকে কেউ কিছু করতে পারবে না। সে বলে যা বলে যা আমাকে করলে করেন, অসুবিধা নেই। ঠিক আছে, সুতরাং দিস ডিপেন্ডস আপন ইউর পজিশন, ডিপেন্ডস আপন ইউর কম্পিটেন্স।
সুতরাং আমরা যেটা বলবো, আমরা নিজেকে ছোট করবো না, আমরা বলবো না যে আমরা পারি না, আমরা পারি, কিন্তু কতটুকু পারি সেটা আমার সিচুয়েশন আমাকে ক্রিয়েট করবে। ওকে, তাহলে আমরা প্রায় শেষ করবো। সবাই ভালো থাকেন, নেক্সট আমরা দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ফাইল লেবার অ্যাক্টের যে ফাইলটা স্যার পাঠানোর কথা ছিল, আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। রিহান ভাই, ভাইয়া এই যে এক যে 2006 এটা তো কি মেলে দিছে যে ওইটার কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা ড্রাইভেও আছে, কিন্তু যে স্যার নতুন করে আরেকটা যে দাগানো একটা মার্ক করা আছে, ওইটা স্যার একটু করে আমাদেরকে দিয়ে দিলে তাহলে আসেন নাকি আপলোড করে দিব। আচ্ছা আচ্ছা। আজকে কি স্যার কি ফার্স্টের ক্লাসে কি ওই যে ইয়ে দিয়ে শুরু করছে, ওয়াইজেস দিয়ে শুরু করছে রিহান ভাই? আমি একটু মিস করছিলাম, লোডশেডিং হয়েছিল।